আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব ফাংশনস অফ আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের অনেকগুলা ফাংশন থাকে। অনেকগুলা ফাংশন নিয়ে একটা সেন্টেন্স গঠিত হয়। সো আমরা আজকে আলোচনা করব এটা নিয়ে। So what we are going to learn, table of content. First, we have to know verb. Second, subject. Third, object or complement. And number four, modifier. So প্রথমে আমাদেরকে চিনতে হবে verb. আমরা যদি ভার্ব চিনে যাই তারপরে আমরা ওই সেন্টেন্সে সাবজেক্ট বাহির করতে পারবো, অবজেক্ট বাহির করতে পারবো, মডিফায়ার বাহির করতে পারবো। মডিফায়ার means you can say it adverb. Okay, so let's begin. Verb. So first we have to know what is verb. সোজা বাংলায় যদি আমাদের বলতে হয় করা, হওয়া, থাকা, এই তিনটেই ভার্ব। করা, হওয়া, থাকা। যদি কোনো শব্দ দ্বারা করা, হওয়া, থাকা বোঝায় তখন আমরা ওই শব্দকেই ভার্ব হিসেবে গণ্য করব। আপনি যদি এখানে নাইম শব্দটাকে, নাইম অর্থ কি? হোয়াট উই ক্যান সি ইজ কল্ড নাউন। আমরা যা দেখি তা নাউন। নাইম একটা নাউন। নাউন কখনো ভার্ব হতে পারে না। সো আমরা প্লেসটা বাদ দিয়ে ফুটবল দেখলাম। ফুটবল শব্দটাও নাউন, এটা কখনো ভার্ব হয় না। অন প্রেপোজিশন, অন দ্য ফিল্ড, এটাও ভার্ব না। কিন্তু প্লেজ মিন্স হচ্ছে খেলা করা। প্লেজ মিন্স হচ্ছে খেলা করা। ইট মিন্স করা ভার্বের মধ্যে পড়ছে। সো আমরা উই ক্যান সে প্লেজ ইজ আ ডু ভার্ব। অ্যান্ড নাইম প্লেজ ফুটবল অন দ্য ফিল্ড। নাইম ফুটবল খেলে মাঠের মধ্যে। সো আমরা দেখতে পাচ্ছি প্লেজ শব্দটা হচ্ছে এখানে ভার্ব। ওকে, সো আমরা নেক্সট সেন্টেন্সে দেখি। হি ইজ আ স্টুডেন্ট। সে হয় একজন ছাত্র। হি অর্থ সে, সে অর্থ কখনো করা, হওয়া, থাকা বোঝায় না। আ স্টুডেন্ট একজন ছাত্র, এটার বাংলা অর্থ কখনো করা, হওয়া, থাকা বোঝায় না। কিন্তু ইজ শব্দ দ্বারা হওয়া বোঝায়। ইট ইজ কল্ড বি ভার্ব। সো আমরা এটাকে বি ভার্ব হিসেবে গণ্য করতেছি। অ্যান্ড আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। সো যখন কোনো কিছু মালিকানা অর্থে ব্যবহার হয় যে আমার আছে, তখন আমরা হ্যাভ ব্যবহার করি। আই হ্যাভ আ পেন। সো এখানে হ্যাভ শব্দটা ভার্ব, কারণ হ্যাভ মিন্স হচ্ছে থাকা। এখানে আই প্রনাউন, বাট আই যে শব্দটা আছে, আই এর বাংলা অর্থ কখনো করা হচ্ছে না, হওয়া হচ্ছে না, থাকা হচ্ছে না। আ ফ্যান, ফ্যানের বাংলা অর্থ কখনো করা, হওয়া, থাকা হচ্ছে না। সো হ্যাভ অর্থ হচ্ছে থাকা। তাই কোনো কিছু থাকা, তখন আমরা বুঝতে পারতেছি আহ, করা, হওয়া, থাকা এই তিন শব্দই ভার্ব। সাবজেক্ট দেখবো। সো হাউ ক্যান ইউ গেট সাবজেক্ট ইন আ সেন্টেন্স? আমরা এখন কিভাবে সেন্টেন্সে সাবজেক্ট পাবো? সাবজেক্ট পেতে হলে আমাদেরকে প্রথমে ভার্ব চিনতে হয়। আমরা অলরেডি ভার্ব জেনে গেছি। ভার্বের হচ্ছে তিনটা জিনিস। এটা হচ্ছে করা, এটা হচ্ছে হওয়া, এটা হচ্ছে থাকা। কোন শব্দের অর্থ করা, হওয়া, থাকা হলে ওই শব্দকে আমরা ভার্ব হিসেবে গণ্য করব। সো আমরা এখন নেক্সট ফাইন্ড করব সাবজেক্ট কিভাবে বের করতে হয়। সাবজেক্ট কি? হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্ট সাধারণত ভার্বের সামনে বসে। ওকে, কর্তা, যে কোনো কাজ করে। ওকে, সো হাউ ক্যান উই গেট সাবজেক্ট ইন আ সেন্টেন্স? ভার্বকে কে বা কারা or কোনটি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। সো কে প্লুরাল ফ্রম কারা, এটা ইংলিশ হচ্ছে হু অর হুইচ। এই দুইটা দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? সাবজেক্ট পাবো। সো আমরা অলরেডি ভার্ব জেনে গেছি। প্লেস, প্লেস প্রশ্ন করেন কে খেলে, খেলাকে প্রশ্ন করেন কে খেলে, উত্তর আসে নাইম খেলে। সো নাইম এখানে সাবজেক্ট। কে দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পেয়েছি। নিচের বাক্যে স্টুডেন্ট হওয়াকে প্রশ্ন করেন, এটা তো ভার্ব। কে হয়? স্টুডেন্ট কে হয়? সে হয় স্টুডেন্ট। সে এটা সাবজেক্ট। ওকে, সো পেন, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। এখানে হ্যাভ হচ্ছে ভার্ব। ভার্বকে প্রশ্ন করেন কার আছে। এখানে কে আছে বললে হয় না, যেহেতু পসেসিভ ফর্ম, এর জন্য মালিকানা অর্থে কার দ্বারা প্রশ্ন করি। কার আছে? কার আছে? আমার আছে। সো এখানে আই শব্দটা হচ্ছে সাবজেক্ট। সো সাবজেক্ট ক্যান বি নাউন অর প্রোনাউন। এখানে নাইম হচ্ছে নাউন, কিন্তু হি এবং আই হচ্ছে প্রোনাউন্স। সো আমরা বুঝতে পারছি কিভাবে সাবজেক্ট বাইর করতে হয়। সাবজেক্ট বাইর করতে গেলে কে বা কোনটি দ্বারা ভার্বকে কোয়েশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় ওইটাই সাবজেক্ট। ওকে, সো আমরা এখন দেখো অবজেক্ট আর কমপ্লিমেন্ট। হাউ ক্যান উই আন্ডারস্ট্যান্ড অবজেক্ট অর কমপ্লিমেন্ট ইন আ সেন্টেন্স? আমরা কিভাবে বুঝবো একটা বাক্যে অবজেক্ট আছে কি না? ওকে, সো অবজেক্ট পেতে হলে সেম ভার্বকে কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করতে হয়। সো আমরা এখন নাইম প্লেস ফুটবল অন দ্য ফিল্ড, এখানে প্লেস শব্দটা হচ্ছে ভার্ব আমরা আগে পেয়েছি, এবং নাইম শব্দটা হচ্ছে সাবজেক্ট আমরা পেয়েছি। এখন নাইম ভার্বকে কোয়েশ্চেন করেন কি খেলে। নাইমে খেলে তো ভালো হতো, কি খেলে? সে, আমরা দেখতে পাচ্ছি সে এখানে ফুটবল খেলে। সো ফুটবল শব্দটা হচ্ছে অবজেক্ট। সো এখন object, there are two types of object, direct and indirect. So I'm not going to discuss the topic. Just we have to know
হোয়াট ইজ অবজেক্ট। তো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। অ্যান্ড হি ইজ দ্য স্টুডেন্ট, ইজ কে প্রশ্ন করেন কি হয়, সে কি হয়, সে একজন স্টুডেন্ট হয়। সো কিন্তু সাব অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট? অবজেক্ট এন্ড কমপ্লিমেন্টের মেইন পার্থক্যটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট একই থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আ স্টুডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট, বিকজ এটা হচ্ছে সাবজেক্ট হি এর পরিচয়, হি এর আরেকটা পরিচয় হচ্ছে আ স্টুডেন্ট। বাট নাইম প্লেজ ফুটবল, এখানে নাইম শব্দটার সাথে ফুটবল শব্দটার মিল নেই। সো যখন আমরা সাবজেক্ট আর অবজেক্ট মিল থাকবে না, তখন আমরা বলবো এটাকে অবজেক্ট। সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট যখন মিল থাকবে, তখন এই অবজেক্টকে আমরা বলতেছি কমপ্লিমেন্ট, এটা মূলত অবজেক্ট না। কমপ্লিমেন্ট সবসময় যখন বসে, তখন আমরা খেয়াল করে দেখবেন এটা বি ভার্ব বসে। ওকে, সো আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। আমার একটি কলম আছে, এটা বি ভার্ব না, এটা হ্যাভ ভার্ব। আমার একটি কলম আছে। তো এখানে প্রশ্ন করেন কি আছে, আপেন, একটি কলম আছে। সো আমরা দেখতে পাচ্ছি এই তাহাকে প্রশ্ন করলে যে কোয়েশ্চেন করে উত্তর পাওয়া যায়, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট পেতে হলে ভার্বকে কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করতে হয়। যদি কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করে উত্তর না পাওয়া যায়, তাহলে এই বাক্যে কি নেই, অবজেক্ট নেই। সো এখন আমরা দেখো মডিফায়ার। মডিফায়ার হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া, কোনো সেন্টেন্সে অতিরিক্ত তথ্য দেয়। সো আমরা সাধারণত তিন ধরনের মডিফায়ার দেখতে পাই। সো মডিফায়ার ইউ ক্যান সে অ্যাডভার্ব, মডিফায়ার অফ টাইম, মডিফায়ার অফ প্লেস, মডিফায়ার অফ ম্যানার। অনেক ধরনের অ্যাডভার্ব আছে, মডিফায়ার আছে, বাট আমরা তিন ধরনের দেখবো। এটা মোস্ট কমনলি ইউজড, বিভিন্ন জায়গায় বেশিরভাগ এটা দেখা যায়। হাউ ক্যান ইউ গেট মডিফায়ার ইন আ সেন্টেন্স? সো যখন আমরা কখন দ্বারা কোয়েশ্চেন করবো, তখন আমরা মডিফায়ার অফ টাইম পাবো। কাকে কোয়েশ্চেন করবো, ভার্বকে। কোথায় দ্বারা কোয়েশ্চেন করলে আমরা কি পাবো, প্লেস পাবো। কিভাবে দ্বারা কোয়েশ্চেন করলে আমরা পাবো কি, ম্যানার। সো আমরা এখন কোয়েশ্চেন করে দেখি, নাইম প্লিজ ফুটবল, ফুটবল খেলে। খেলাকে প্রশ্ন করেন কখন খেলে, উত্তর আসছে এভরি মর্নিং, প্রত্যেক সকালে খেলে। সো আমরা এই যে আমরা দেখলাম প্রত্যেক সকালে খেলা, এইটা হচ্ছে এক ধরনের টাইম। তো আমরা এটাকে বলতেছি অ্যাডভার্ব অফ টাইম, মডিফায়ার অফ টাইম। সো আমরা এখন দেখবো কোথায় দ্বারা কোয়েশ্চেন করে। নাইম প্লেজ ফুটবল অন দ্য ফিল্ড, প্রশ্ন করেন কোথায় খেলে। স উত্তরটা আসে অন দ্য ফিল্ড, মাঠের মধ্যে খেলেছে। এই মাঠের মধ্যে এতটুকু আমরা কি বলতেছি, মডিফায়ার অফ প্লেস, মডিফায়ার অফ প্লেস। এখন আমরা কোয়েশ্চেন করবো মডিফায়ার অফ ম্যানার। ম্যানার হচ্ছে কিভাবে দ্বারা কোয়েশ্চেন করলে যে উত্তর পাওয়া যায়, এটাই হচ্ছে ম্যানার। নাইম ড্রাইভস হিজ কার ভেরি ফাস্ট, সে তার গাড়ি খুবই দ্রুত চালায়। সো এখানে আমরা দেখতেছি ড্রাইভকে প্রশ্ন করেন কিভাবে চালায়, খুবই দ্রুত চালায়। তো কিভাবে দ্বারা প্রশ্ন হলে যে উত্তর পাওয়া যায়, এটাকে বলতেছি মডিফায়ার অফ ম্যানার। সো একটা বাক্য গঠিত হইলে অনেকগুলো টার্ম থাকে, সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, মাঝে মধ্যে অবজেক্ট লাগে, আর মডিফায়ার লাগে। So, এখন দেখো কোনটার গুরুত্ব কতটুকু। ধরেন আমরা যদি কোনো বাক্যে ভার্বকে অমিট করে দেই, ধরেন ভার্ব নেই, তাহলে নাইম ফুটবল এভরি মর্নিং, অর্থটা হচ্ছে নাইম ফুটবল এভরি মর্নিং। ভার্ব হচ্ছে সেন্টেন্সের হার্ট। সো ইমাজিন একটা মানুষের সাথে তুলনা করেন, ধরেন কোনো একটা মানুষ, তার হার্ট নেই, সে কি জীবিত? নো, সে উইথাউট হার্ট লাইফ ইজ ইম্পসিবল। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি নাইম ফুটবল এভরি মর্নিং। সো যেমন ভার্ব ছাড়া সেন্টেন্সটার অর্থ দিতেছে না, তখন আমরা বুঝতেছি এই সেন্টেন্সটা লাইক হিউম্যান। হার্ট ছাড়া যেমন মানুষ বাঁচে না, ভার্ব ছাড়া সেন্টেন্সও বাঁচে না। সো উই ক্যান, ইফ উই omit the verb plays, so the sentence is dead sentence. So এখন আমরা দেখতেছি এই যে সাবজেক্ট যেটা আছে, সাবজেক্ট যেটা আছে নাইম, আপনি নাইমকে omit করে দেন। ধরেন আমরা রাস্তাঘাটে অনেক ধরনের মানুষ দেখতে পাই যাদের ব্রেইন ঠিক মতো কাজ করে না, আমরা তাদেরকে আমাদের বাসায় অনেক সময় পাগল বলি। হ্যাঁ, ওকে। সো এই সেন্টেন্সের সাবজেক্টটা যদি না থাকে, তো প্লেস ফুটবল এভরি মর্নিং, ফুটবল খেলা মাঠের মধ্যে, যে ঠিক মতো আসলে পাগলে বুঝাতে পারতেছে না আসলে ফুটবল খেলা মাঠের মধ্যে কে খেলতেছে এরকম ক্লিয়ার করতে পারতেছে না। সো মানুষের ব্রেইন যখন না, ব্রেইনে প্রবলেম থাকে, মানুষ এলোমেলো কথা বলে। ঠিক তেমনি সাবজেক্ট যদি একটা বাক্যে না থাকে, তাহলে এই বাক্যটাও এক ধরনের এলোমেলো অর্থ দিবে। সো ইট ইজ কল্ড ম্যাড সেন্টেন্স, পাগল সেন্টেন্স। সো if the subject is okay, then the meaning is okay. So আমরা এখন বলতে পারেন সাবজেক্ট ছাড়া তো অনেক সেন্টেন্স দেখা যায়। ওপেন দ্য ডোর, দরজাটি হলো, এখানে কিন্তু সাবজেক্ট আছে। সাবজেক্ট থাকলে এখানে এটা ইউটা উজ্জ থাকে। সো উইথাউট সাবজেক্ট সেন্টেন্স ইজ কাইন্ড অফ ইনকমপ্লিট। সো আমরা মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে
ভার্ব ছাড়া সেন্টেন্সের অর্থই দিবে না। নাম্বার টু হচ্ছে সাবজেক্ট। এই দুইটার গুরুত্ব সবচেয়ে বেশি। সাবজেক্ট এবং ভার্ব থাকলেই একটা সেন্টেন্সের অর্থ দিতে পারে। সো আমরা এখন দেখবো অবজেক্ট। অবজেক্ট থাকলে কি আর না থাকলে কি। ধরেন প্লেজ, আমরা পেয়েছিলাম অবজেক্ট কি দ্বারা প্রশ্ন হলে পাওয়া যায়, কি বা কাকে দ্বারা। নাইম প্লেজ, নাইম খেলে, কি খেলে, ফুটবল খেলে, এটা অবজেক্ট। আপনি ওইটা বাদ দিয়ে পড়েন, নাইম প্লেজ এভরি মর্নিং, নাইম প্রত্যেকদিন সকালে খেলে, ফুটবলটা আমরা বাদ দিয়ে দিছি। ইট মিনস অবজেক্ট না থাকলেও অর্থ দিতেছে এবং এত ইফেক্ট ফেলতেছে না। নাইম প্লেস ফুটবল এভরি মর্নিংটা বাদ দিয়ে দেন মডিফায়ারটা, তাহলে নাইম প্লেস ফুটবল, নাইম ফুটবল খেলে, কখন খেলে এটা দরকার নাই। তার মানে এইটুকু হচ্ছে এক্সট্রা অংশ, এক্সট্রা তথ্য দেওয়া এবং বাক্যকে আরো পরিপূর্ণ করা। সো আমরা দেখতে পাচ্ছি সাব অবজেক্ট এবং মডিফায়ার এই দুইটা না থাকলে অর্থ দিতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু ভার্ব এবং সাবজেক্ট না থাকলে অর্থ দিতেছে না। সো most important term is verb. It is called a heart of a sentence, then subject, and object এবং modifier we can say both are similar, both has the same importance. অবজেক্ট না থাকলেও অর্থ দেয়, মডিফায়ার না থাকলেও অর্থ দেয়। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন একটা সেন্টেন্স এভাবে গঠিত হয়। অ্যান্ড থ্যাংক ইউ ফর হ্যাভিং প্যাশেন্স। থ্যাংক ইউ অল।